So, how was your flight? It was fine. তুমি কত বছর পর দেশে এলে বলতে পারবে? 6 বছর। 6 বছর। আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? বাবা, দেখো, আমার এই এক জীবনে তুমি ছাড়া আমার কিন্তু আর কেউ নেই। সেটা আমি জানি বাবা। আচ্ছা শোনো না, এখন এখান থেকে সিরাজগঞ্জ যেতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। ওই বঙ্গবন্ধু সেতুটা হওয়াতে না সময় অনেক কম লাগে। 6 বছর পর সিরাজগঞ্জ দেখে কি তুমি কিন্তু চিনতে পারবে না। কেন? অনেক বদলে গেছে? অনেক বদলে গেছে, অনেক। আচ্ছা, সব মিষ্টির দোকানগুলো ওরকম আছে? হ্যাঁ ওইরকম টেস্ট? হ্যাঁ, খাওয়াবে কিন্তু আমাকে সব। অবশ্যই। আমি আনিয়ে রেখেছি তোমার জন্য মিষ্টি ফ্রিজে। কি কি? ওই মিহিদানা, কে তুই আমাকে বাসা থেকে নিয়ে আসলি কি বলবি বলে? কিছু বলছিস না যে, চুপচাপ বসে আছিস, কি হয়েছে? দেখ, আমার এখন কিছু বলতে ইচ্ছা করছে না, আমি পরে বলবো। তুই কিছু মনে করিস না, তুই এখন প্লিজ যা। হ্যাঁ, আমি একটু একা থাকতে চাই। কিরে, ওস্তাদজির সাথে কিছু হয়েছে? উফ, আমি এতক্ষণ কি বলছি? আমি একটু একা থাকতে চাই, প্লিজ এখন যা। বেশ, যাচ্ছে। আচ্ছা, তোমাকে কতক্ষণ ধরে বলছি যে আমার লাগবে না সব? আপনার পছন্দ লাগছে আমাদের, তার জন্য দিয়েই যাব। আপনার না পছন্দ লাগলে কি আমাদের কি তুমি কি দিয়ে যাবে? কি তোমার কাছে কি রয়েছে? গাছ আছে, গাছ করে মেয়েরা মুখ করে তার জন্য দিয়ে যাব। কি গাছ আছে তোমার কাছে? যে মেয়েরা খালি নজর দেয় আপনারে, নজরের গাছ দিয়ে যাব। হঠাৎ কথা মেজাজটা গরম হয়ে যায়, গাইজ আমাদের সাথে তো মেজাজ গরম করে ফেলেন আপনি হঠাৎ কথা। কন্যা রাশি ভাই যাব, কন্যা রাশি খালি মেয়েরা তাকিয়ে থাকে, খালি নজর আর দেয়। কে বলেছে মায়েরা তাকে থাকে? আমরা বললাম আমরা আচ্ছা অধরা, তুমি এখানটা একা একা বসে রয়েছো আর আমি তোমাকে সারা শহর খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আমার উপর তোমার অনেক রাগ হয়েছে, তাই বলে আমার সঙ্গে কথা বলবে না তেমনটা তো নয়, তাই না? সত্যি তুমি জানো আমি তোমার উপর রাগ করেছি? আরে কি বলছো? কেন জানবো না, অবশ্যই জানি। আর কি জানো? আচ্ছা, কি জানি সেটা নয় পরে বলছি, কিন্তু তুমি এখানটা একা একা কেন বসে রয়েছো বলো দেখিনি? কেন বসে আছি? তুমি কি ভেবেছো তোমার জন্য অপেক্ষা করে আমি বসে আছি তুমি আমার মান ভাঙাতে আসবে সেই জন্য? না, সেরকম কিছু নয়। তবে কি জানো অধরা, কিছু কিছু কষ্ট রয়েছে যেগুলো মানুষ অন্যের সঙ্গে শেয়ার করতে পারে না, তখন সে প্রকৃতির কাছে ছুটে আসে, প্রকৃতির সঙ্গে তার কষ্টগুলো শেয়ার করতে থাকে। তুমি যখন এতটাই বোঝো তাহলে আমার মতো করে আমাকে কেন বোঝো না? দেখো অধরা, প্রতিটি মানুষের বোধের ধরন ভিন্ন, ভালোবাসার ধরন ভিন্ন। কেউ স্পর্শ করার মাঝে ভালোবাসা খুঁজে পায়, আর কেউ অনুভবে। কিন্তু আমার বিশ্বাস অনুভবের অনুভূতি স্পর্শ করার চাইতেও অনেক প্রবল, অনেক।
এই না, এই দুধটুকু খাই ফেলো। দুধটুকু খাবো মানে? আমি কি অসুস্থ নাকি? আরে অসুস্থ বলে কোনো কথা না, এই সময় মায়েদের অনেক যত্ন নিতে হয়, সেজন্য খাইতে হবে। খাও। ও আচ্ছা, তো এসব আপনাকে কে বলেছে? আমাকে ডাক্তার বলেছে। শোনো, উনি আরো অনেক কথা বলছে। উনি বলছে যে এই সময় ছোট মাছ খাইতে হবে, তারপর প্রচুর পরিমাণে শাকসবজি খাইতে হবে, তারপরে দুধ তো খাইতেই হবে, ডিমও খাইতে হবে। নাও, এই দুধটুকু খাই বলো তো। আমার না দুধ খেতে এত পচা লাগে, মানে ভালো লাগে না, বিশেষ করো। না, তাও খাইতে হবে তোমার। নাও। আচ্ছা আমি আস্তে আস্তে খাবো, অল্প করে। আচ্ছা ঠিক আছে। স্যার, থানায় যেতে হবে স্যার। যাইতে পারো? জি স্যার। আমি এখন ছুটিতে। শোনো, তোমাকে থানায় যেতেই হবে। বিনা ইনফরমেশনে তুমি কিন্তু ইচ্ছে করে এখানে বসে থাকতে পারো না, তাহলে তোমার চাকরি চলে যাবে। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। খামাখা পুলিশের চাকরি নিতে গেছিলাম, অর্থাৎ কাস্টমসের চাকরি নিতাম, অনেক ভালো ছিল। হয় যা, আমি আসতেছি, যা। জি স্যার। তুমি সঙ্গীত জানা মানুষ, এই জন্য জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে তুমি অনেক সুন্দরভাবে বুঝতে পারো, কিন্তু আমার সেভাবে বোঝার ক্ষমতা নেই। আমি অনেক সাধারণ একটা মেয়ে, তাই জীবনের সব বিষয়কে আমি সাধারণভাবে নিতে। না অথরা, তুমি সাধারণের মাঝে অসাধারণ মেয়ে। জানো, তোমাকে নিয়ে যখন আমি ভাবি তখন ভাবনার অতল গহ্বরে চলে যাই। যখন তুমি সামনে আসো তখন ভাবনাগুলো সব এলোমেলো হয়ে যায়। তোমাকে সব কথা আমি গুছিয়ে বলতে চাই, কিন্তু কিন্তু কেন জানি গুছিয়ে কিছুই বলতে পারি না। কেন পারো না? তোমার এসব না বলা কথাই তো আমার জানতে ইচ্ছে করে। কেন পারি না সেটা তো জানি না, হয়তো এটাই আমার অক্ষমতা। এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। তবে একটা কথা, কোনো মানুষ তো অন্য কারো মানুষের মতো হতে পারে না, আর আমি যদি তোমার মনের মতো হতে না পারি তাহলে তুমি কি আমায় দূরে ঠেলে দেবে? এসব তুমি কি বলছো? ভালোবাসার মানুষকে কি কখনো দূরে ঠেলা যায়? তাহলে তো আমি আমার নিজেকেই দূরে ঠেলে দেবো। অধরা, তাহলে আমাকে তুমি তোমার মনের মতো করে নাও। নাও। তুমি তো আমার মনের মতোই। সোহাগ, শহরে এত কোলাহল কিসের? নেতার সমর্থকরা মিছিল করছে। মিছিল? কিসের মিছিল? ওদের নিজের অবস্থান জাহির করার মিছিল। মানে ঠিক বুঝলাম না সোহাগ। এটা নেতার এক ধরনের পলিসি। নিজের অবস্থান জাহির করার পলিসি? ঠিক বলেছেন বাবা ঠাকুর। মিটিং মিছিল করে জনগণের কাছে নিজের অবস্থান জাহির করা যায়, কিন্তু মানুষের কাছে কি আসা যায়? কি বলো সোহাগ? না বাবা ঠাকুর, কখনোই আসা যায় না। মানুষের কাছে আসতে হলে ভালোবাসা দিয়ে, কল্যাণ দিয়ে আসতে হয়। বাহ বাহ সোহাগ, বাহ। অনেক কঠিন প্রশ্নের উত্তর তুমি খুব সুন্দর করে এবং সহজ করে দিয়েছো। সব আপনার আশীর্বাদ গুরুদেব। ঈশ্বর তোমার মঙ্গল করুক। প্রীতি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না, এমনি। আরে এমনি এমনি মানুষ কাঁদে নাকি? এবার হঠাৎ মার কথা মনে পড়ছিল। দেখো, মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, আর মিথ্যে কথা তোমাকে মানায় না। ওই একটা বিষয় কেন মাথার মধ্যে আনো, ভুলে থাকতে পারো না?
একজন নারীর জীবনের সবচেয়ে বড় অপূর্ণতার কথা কিভাবে ভুলে থাকি বলো? আচ্ছা, কি নেই তোমার বলো? স্বামী, সংসার, সম্পদ কি নেই? আল্লাহ আমাকে সবচাইতে বড় প্রাপ্তি থেকেই বঞ্চিত রেখেছে। এটা একজন নারীর জন্য সবচেয়ে বড় অপূর্ণতা, আর আমার জন্য তুমিও একজন অপূর্ণ মানুষ। শহরের ভাব ভালো মনে হচ্ছে না, হাওয়া বেশ গরম গরম মনে হচ্ছে। কোন দিকের বাতাস যে কোন দিকে যায় বলা কঠিন। বাতাস যেদিকেই যাক, আমিও হাওয়া বুঝেই চলবো। স্বদেশের সঙ্গে দেবশ্রীর বিয়ের বিষয়টা পাকা করতে পারলে হতো, কিন্তু মায়ামাসি যে কড়া মানুষ, কথা তুলে কি করে? তবু তুলতেই হবে। মাসিমা, কি বাবা বিশ্ব? মাসিমা, একটা কথা বলতাম। বলো। হ্যাঁ, মানে কথাটা দেবশ্রী আর স্বদেশ না শুনলেই ভালো। তার মানে ওদের বিষয়ে কিছু বলতে চাও, এই তো? মানে ওদের বিষয়টাও তো একটু ভাবা উচিত, কি বলেন? আমি আর কি ভাববো বলো? ওদের বিষয় তো ওরাই ভেবে রেখেছে। আর তোমার মেয়ের যে রং ঢং। মাসিমা, এভাবে বলছেন কেন? দেবশ্রী হচ্ছে আধুনিক মেয়ে, আর স্বদেশও এগুলো পছন্দ করে। আর ঠাকুরের কৃপায় দুজনকে মানিয়েছেও বেশ। দেখো বিশ্ব, স্বদেশ আর দেবশ্রীর বিষয়ে আমার কোনো অমত নেই। সময় হলে সব ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। কেমন আছো মামুনি? জি আছি আপনাদের দোয়ায়। আঙ্কেল, তোমার জন্য ছোট্ট উপহার। ওমা, এত সুন্দর ফুল আপনি কোথায় পেলেন? ফুল তুমি পছন্দ করো, আর তোমার জন্য এই সামান্য ফুলই আনতে পারবো না। প্রয়োজনে সারা শহরের বাগান তছনছ করে ফেলবো। ক্ষমতার জোরে একটা বাগান তছনছ করা কিন্তু খুবই সহজ, আর গড়াটা ততই কঠিন। এই তো, যেমন বাপ তেমনি মেয়ে, জ্ঞানীর মেয়ে জ্ঞানী কথা। কিন্তু মামুনি, তোমার এইসব কথার মর্ম কি সবাই বুঝবে? আমরা বাঙালি, আমরা সব কিছুই খুব সহজেই বুঝে যাই, কিন্তু করি কিন্তু উল্টোটা। দেখেছেন নেতা, মামুনি কত সুন্দর কথা বলে। মামুনির কাছে আমাদের সবার অনেক কিছু শেখার আছে। এসো এসো। কি সেলিম সাহেব, শেষ পর্যন্ত আমার ননদিনীকে খুঁজে পেলেন? এখন থেকে আমার ননদিনীর মন বুঝে চলবেন, যাতে আর পাগলের মতো খুঁজে বের করতে না হয়, ঠিক আছে? কে খুঁজেছে আমাকে পাগলের মতো? আমার জন্য কেউ পাগল হবে সেই সৌভাগ্য আমার আছে নাকি? দেখেছেন ভাবি, দেখেছেন কিরকম খোটা মেরে কথা বলছে? তোমরা দুজন না আসলেই পাগল। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা, কেমন আছেন? জি ভালো আছি। আপনি কাকে চাচ্ছেন? চাই তো অনেককেই, আপনাকে পেয়ে ভালোই হলো। একই বলে মেঘ না চাইতেই বৃষ্টি। আপনি কি সব আবোল তাবোল বলছেন? আবল তাবল না, ঠিকই বলছি। আপনার স্বামীকে একটু চোখে চোখে রাখবেন। কেন? আমার স্বামীকে চোখে চোখে রাখবো কেন? তা না হলে যে আপনার কপাল পড়বে। মানে? মানে অতি সহজ। আকাশ চৌধুরীর পুরনো প্রেমিকা আজ অনেক দিন পর দেশে ফিরছে। এই, কে আপনি? আমার পরিচয়টা জরুরি নাকি আপনার স্বামীর পুরনো প্রেমিকা আদ্রিতার পরিচয়টা জানা জরুরি? আদ্রিতা?
হ্যাঁ, আদ্রিতা নেতার একমাত্র মেয়ে, এই শহরের সেরা সুন্দরী। সাবধান ভাবি সাহেবা, বলা তো যায় না আকাশ চৌধুরীর আধরা প্রেম আবার পুরানা হয়ে যায়। হ্যালো হ্যালো বাবা, ওনারাই কি তোমার পলিটিক্যাল বন্ধু? বন্ধুই বলতে পারিস, সুখে দুঃখে সবসময় আমার পাশেই থাকে। তাহলে তো বোধহয় ওনাদের সঙ্গে এভাবে কথা বলাটা ঠিক হয়নি না বাবা? কেন? না মানে এভাবে কথাগুলো না বললেও তো পারতাম। এ নিয়ে ভাববার কিছু নেই। ওরা আমার বা আমাদের কোনো ব্যাপারে রিয়েক্ট করবে না, অন্যায় করলেও না। কেন বাবা? কেন ওরা কোনো কিছুতে রিয়াক্ট করবে না? ওরা যদি তোমার বন্ধুই হয় তাহলে তোমার ভুলের কথা বলবে, তোমার লিমিটেশনের কথা বলবে, নাকি তুমি বলতে চাচ্ছ ওরা তোমাকে ভয় পায়? না রে মা, ওরা আমাকে খুব ভালোবাসে। বাবা, খুব ছোটবেলায় তুমি একটা কথা শিখিয়েছিলে, সেটা হলো শত্রুর চাইতে চামচা খুব বেশি বিপজ্জনক। হ্যালো, টিএনটি অফিস, ইঞ্জিনিয়ার বদরুল সাহেব আছেন? হ্যাঁ, ওনাকে একটু দিন। হ্যাঁ বদরুল সাহেব, আসসালামু আলাইকুম। আমি আকাশ চৌধুরী বলছি। জি জি, ভালো আছি। আচ্ছা শোনেন, আমি যে জন্য ফোন করলাম সেটা হলো যে একটা উড়ো ফোন প্রায়ই ফোন করে ডিস্টার্ব করে। হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেও ফোন করেছিল। না না না, আমার মোবাইলে না, ল্যান্ড ফোনে। আপনি কি প্লিজ একটু ট্রেস করবেন যে কোত্থেকে ফোনটা আসছে বা ফোনটা কার? জি আচ্ছা, ঠিক আছে। ও জি জি, ওকে, বাই। আচ্ছা, কি দরকার ছিল ফোনটা করার? কি দরকার ছিল মানে? কেউ গায়ে পড়ে শত্রুতা করবে আর আমি চুপচাপ বসে থাকবো? এটা তো শত্রুতা না, ডিস্টার্ব করা। আমল না দিলেই হলো। দেখো, এই আকাশ চৌধুরী পরিবারকে কে ডিস্টার্ব করে সেটাই আমি জানতে চাই। আচ্ছা, তোমার কি ধারণা ফোনটা কে করলো? দেখো, ফোন তো অনেকেই করতে পারে। কেউ শত্রুতা করেও করতে পারে, আবার ধরো ফজলামো করেও করতে পারে। না না, ফাজলামো করে করেনি, যে করেছে শত্রুতামি করেই করেছে। তুমি কি করে সিওর হলে যে শত্রুতা করেই করেছে? একটা ধারণা থেকে, এবং আমার মনে হয় আমার ধারণাটা ঠিক। যে ফোন করেছে সে প্ল্যান করেই করেছে। কিরকম? আমার মনে হয় সে আমাদের ব্যাপারে সব জানে। ইনফ্যাক্ট আমাদের বাসায় এখন কে কে আছে এটাও জানে। তার মানে যে ফোনটা করেছে সে এই বাড়িটার উপর নজরদারি করছে, তাই তো? হ্যাঁ, হতে পারে। আবার এটাও হতে পারে যে এরকম করছে সে আমাদের কাছেরই কেউ। সে খুব ভালো করে জানে সে যদি এই ধরনের ফোন করে আমাদের বাড়ির মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে। না, সবই ঠিক আছে, কিন্তু এ ধরনের একটা উড়ো ফোনের কারণে বাড়ির সবাই রিয়াক্ট কেন করবে? কিছু না থাকলেও লোকটি হয়তো রিয়্যাক্ট করানোর চেষ্টা করছে। আচ্ছা অধরা, কাদের মোল্লার মেয়ে যে আদ্রিতা, তার সঙ্গে কি আকাশ ভাইয়ার কোনো সম্পর্ক ছিল নাকি, মানে রিলেশন? খাবারগুলো চিনতে পারছিস? হ্যাঁ বাবা, জীবনের সব স্মৃতি কি মুছে ফেলা যায়? সেই স্বাদ, সেই গন্ধ একদম ঠিক আগের মতো। আচ্ছা বাবা, তোমাকে একটা দিই? না। আচ্ছা, তোমার মনে আছে আমি ছোটবেলায় এই জিলাপির লোভে তোমার হাত ধরে ধরে দোকানে যেতাম? কত দিন যে ভোলা কাকা আমাকে এই জিলাপি খাইয়েছেন, কিন্তু কোনোদিন পয়সা নেয়নি, জানো? সেই লোকটার এখন আমাদের মধ্যে বেঁচে নেই। বয়স হয়েছিল তো, আর মারা গেছেন লিভার সিরোসিসে। তা ঠিক বাবা, তবে অতি চেনা মানুষগুলোকে হারিয়ে গেলে খুব খারাপ লাগে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আচ্ছা বাবা, দেবেশ মাস্টারের কি হয়েছিল? হ্যাঁ, না আমি সেদিন ঢাকায় ছিলাম। রাতেবেলা
দেবেশ মাস্টার মারা যান। অবশ্য ওরা আমাকে খবরটা জানায়নি। এরপর পুরোহিত এসে দাহের অনুমতি দিয়ে যান। তারপর তার দাহের সমস্ত আয়োজন শেষ, মুখাগ্নি করা হবে। ঠিক সেই মুহূর্তে এক গণক ঠাকুর এসে উপস্থিত। সে মৃত্যুর কারণ জানতে চায়। মৃত মানুষের হাত গণনা করা যায় নাকি? ওই গণক ঠাকুর নাকি গণনা করতে পারে। সে দেবেশ মাস্টারের হাত দেখে বলল তার মৃত্যু নাকি স্বাভাবিক না। স্ট্রেঞ্জ। আচ্ছা, ফোন নিয়ে রিয়্যাক্ট করা না করা সেটা তো বিষয় না। মূল বিষয়টা হলো যে লোকটা কে সেটা আমার জানা দরকার। কারণ যে লোকটা এর আগে ফোন করেছিল সেই লোকটাই ফোন করেছে এবং একই কণ্ঠস্বর, তাই না? হ্যাঁ, তাই তো মনে হলো। তার মানে এই লোকটা অনেক দিন থেকে আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করে আসছে। শক্ত কোনো ব্যবস্থা না নিলে সে আগামীতেও এরকম করবে। হ্যাঁ বদরুল সাহেব বলুন। চৌধুরী সাহেব, আপনাকে যে নাম্বার থেকে ফোন করেছে এটা একটা ফোন ফ্যাক্সের দোকান, কোনো পার্সোনাল নাম্বার না। এই শহরে ফোন ফ্যাক্সের যে কটা দোকান আছে সেখান থেকে নিশ্চয়ই কলারকে খুঁজে বের করা সম্ভব। এখানে কোনো ফোন ফ্যাক্সের দোকান হলে বলতে হতো না। কলটা এসেছে মাসিমপুরের একটা জায়গা থেকে, এটা ট্রেস করা গেছে, কিন্তু কে ফোন করলো এটা আসলে ট্রেস করা সত্যিই কঠিন। ও আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে আমি পরে কথা বলবো। ওকে, বাই। অথবা তুমি কিছু মনে করো না, আমি আসলে আকাশ ভাইয়া আর আদ্রিতার বিষয়টা কোনো কৌতূহল থেকে জানতে চাইছি না। জীবনের অনেক কিছু এড়িয়ে চলা যায়, আবার অনেক কিছুই এড়ানো যায় না। তুমি তো জানো কাদের মোল্লা আমাদের মিলে চাকরি করতো। হ্যাঁ, সে তো সবই জানি। মিল কর্মচারী আর বাবার মধ্যে খুব বেশি দূরত্ব ছিল না, একটা সুন্দর সম্পর্ক ছিল, সুন্দর পরিবেশ ছিল। আর মজার ব্যাপার হচ্ছে কাদের মোল্লার স্ত্রী আমেনা আন্টি, উনি ছিলেন আমার মায়ের স্কুলের বান্ধবী। তাই নাকি? আর সেই সুবাদে উনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, সঙ্গে আদ্রিতাও আসতো। আদ্রিতা যেমন সুন্দর ছিল তেমন মেধাবীও ছিল। অবশ্য তখন আমি অনেক ছোট ছিলাম, এই জন্য তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না। আমার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আর সবার অলক্ষ্যে তাদের সম্পর্কটা একটু অন্যদিকে মোড় নেয়। বাবা, এক গণক এসে বললো আর তোমরা সেটাই বিশ্বাস করলে? রাতে পরিস্থিতিটা এমন ছিল যে বিশ্বাস না করে কোনো উপায় ছিল না। তারপর তারপর কি, পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। তাহলে পোস্টমর্টমের রিপোর্ট কি হলো? রিপোর্টে বলা হলো যে মাস্টারমশাইয়ের মৃত্যু স্বাভাবিক না, তাকে হত্যা করা হয়েছে। বলো কি? ওমা, তাহলে তো ওই গণকের কথাই ঠিক হলো। বাবা, আমি প্লিজ এই গণকের সাথে দেখা করতে চাই, এবং আজই চাই। এইসব লোকের সঙ্গে দেখা করার তো কিছু নেই, ফালতু লোক। সেজন্যই আমি তার সঙ্গে দেখা করতে চাই। তার ক্ষমতার সত্যতা কতটুকু সেটা জানতে হবে না? ঠিক আছে, চল। না বাবা, আমি একাই যেতে চাই। তুমি গেলে আমার পরিচয় জেনে যাবে। তা ঠিক, ঠিক আছে, যা। হঠাৎ করে আমেনা আন্টি একটা কঠিন রোগে পড়ে গেলেন। কি রোগ? ক্যান্সার। ও, কাদের চাচা ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি। আন্টি মারা গেলেন। আর এর মধ্যে আমাদের জুট মিলে কাদের চাচা যে টাকা চুরি করেছিল সেটা ধরা পড়ল, আর ওনার জেল হয়ে গেল। আর আদ্রিতা? আদ্রিতাও নানা বাড়ি চলে গেল। তারপর? তারপর আর কি, মেয়াদ পূরণের আগেই কাদের চাচা জেল থেকে বের হয়ে আসলো। আর তার পরপরই তোমাদের মিলে আগুন লেগে যায়। আর এই কাজটা কাদের মোল্লা প্রতিশোধ নেওয়ার জন্যই করে। জানো, কাদের মোল্লা এরকম হিংস্র মানুষ কোনোদিনই ছিলেন না। আমেনা আন্টি মারা যাওয়ার পরে লোকটা কেমন জানি হয়ে গেল। আর আদ্রিতার কি হয়? সে মামা বাড়ি থেকে আর ফেরে না। শুনেছি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেছে, ব্যারিস্টার হয়েছে। আচ্ছা, এই যে আদ্রিতার যে খোঁজ খবরগুলো, সেগুলো তোমরা কি করে পেলে?
উড়ো ফোনে? আসলে এই পরিবারের উপরে এই শহরের মানুষের কৌতূহল বেশি, তো তাই শত্রুতাও একটু বেশি। বাবা ঠাকুর ধ্যানে আছে, আপনি একটু অপেক্ষা করুন। বাবা ঠাকুর, একটি মেয়ে আপনার সাক্ষাৎ প্রার্থী। তুমি তাকে চেনো? জি না। সেই কি শহরের মেয়ে? দেখে মনে হচ্ছে এই শহরেরই কেউ হবে। চপ, তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। মেহমানকে কখনো কষ্ট দিতে হয় না। জি বাবা ঠাকুর। বাবা ঠাকুর নিয়ে এসেছেন। তুমি যাও। কেমন আছেন বাবা? কে তুমি? আগে তো কখনো তোমাকে দেখিনি। মানুষ কি সব কিছুই আগে থেকে দেখে? অনেক কিছুই তো অদেখা থেকে যায়। হ্যাঁ, মানুষের দেখার থেকে অদেখার পরিমাণই বেশি। আপনি ঠিক বলেছেন বাবা। কিন্তু যে কথা বলে তুমি আমাকে সম্বোধন করলে, তা তো কাছের মানুষ ছাড়া কেউ কখনো আমাকে বলে না। তাহলে ধরে নিন আমিও আপনার একজন কাছের মানুষ। আমার কাছের মানুষ আর আমি তাকে চিনব না, তা হয় কি করে? শুধু পাশে থাকলেই কি কাছের মানুষ হওয়া যায় বাবা ঠাকুর? উকিল সাহেব, আপনি জরুরি কিছু? জি, জরুরি বলতে পারেন। ফোন করলেই পারতেন। না, আসলে এইসব ব্যাপার ফোনে আলাপ করা ঠিক না, তাই সরাসরি চলে আসলাম। আচ্ছা, অনুভব কোথায়? ও তো প্রিয়াকে আনতে সিলেট গেছে। এখনো আসেনি? তাহলে আসেনি, চলে আসবে। কিন্তু অনুভবকে কি দরকার? ঠিক অনুভবকে দরকার না, মানে এই সময়ে অনুভবেরই বাসায় থাকা দরকার। কেন, কি হয়েছে উকিল সাহেব? আমি আনঅফিসিয়ালি একটা খবর পেলাম, মানে গোপন সূত্রে খবরটা পেয়েছি আসলে। কি মানে কি খবর? দেবেশ মাস্টারের কেসে চার্জশিট দেওয়া হয়েছে, আর চার্জশিটে অনুভবের নাম আছে। তার মানে ইনভেস্টিগেশন শেষ? জি, অল্প কিছুদিনের মধ্যেই মামলাটা ট্রায়ালে উঠবে। এখন রেগুলার অনুভবকে কোর্টে হাজিরা দিতে হবে। বাবা, আপনার দৃষ্টি তো বহুদূর বিস্তৃত। আপনার চোখে মানুষের হাহাকার ফুটে ওঠে, প্রকৃতির বিবর্ণতা ফুটে ওঠে। কিন্তু আপনার পায়ের নিচে যে ঘাস ফুল রং ছড়ায়, তা আপনাকে আপ্লুত করে না? তোমার কথা ঠিক বুঝলাম না মা। শুধু মানুষের কথা বলাটাই মঙ্গলের কথা না, সমাধানটাও জরুরি। আপনিই পারেন ছোট ঘাস ফুলের রঙে শহরের মানুষগুলোকে রাঙাতে, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে। কে মা তুমি? আমার পরিচয় এমনিতেই জেনে যাবেন। তবে এই শহরের মানুষরা
যে গুমোট অন্ধকারে থাকে তাদের মুক্তি দরকার, দরকার প্রশান্তির। আসি, আবার দেখা হবে। এসো মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আচ্ছা উকিল সাহেব, দেবেশ কাকার কেসের ব্যাপারে অনুভবকে থাকার দরকার কেন? যেভাবেই হোক চার্জশিটে অনুভব নামটা আসছে। হ্যাঁ, সেটা তো মিথ্যে ষড়যন্ত্রমূলক কেসে তাকে ফাঁসানো হয়েছিল। আর তাছাড়া সে তো এখন জামিনে আছে। না, যাবি না, আচ্ছা ঠিক আছে, কিন্তু অনুভব যে নির্দোষ সেটা তো প্রমাণিত হয়নি। হ্যাঁ, তা ঠিক। তাহলে তো চিন্তার বিষয়। না, আসলে চিন্তাটা সে জায়গায় না, চিন্তাটা হচ্ছে অন্য একটা জায়গায়। চার্জশিটে অনুভবের বিরুদ্ধে কীরকম অভিযোগ আছে সেটার উপরে সব কিছু নির্ভর করছে। আচ্ছা, চার্জশিটে কি আছে সেটা কি জানা যায় না উকিল সাহেব? বিষয়টা খুবই কনফিডেন্সিয়াল, তবে চার্জশিটের ফটোকপিটা নিলে জানা যেতে পারে। আচ্ছা, চার্জশিটে যাই থাকুক না কেন, আমরা যদি কোনো অপরাধ করে না থাকি, আমরা নির্দোষ হয়ে থাকি, তাহলে তো আমাদের কোনো ভয় নেই, তাই না? না, তা ঠিক, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই চার্জশিটে অনুভবের নাম আসার পেছনে যদি কাদের মোল্লার হাত থেকে থাকে তাহলে একটু। আমার মনে হয় রেজন ভাইকে নিয়ে এখন আর ভয় কিছু নেই। তার মানে সাড়ে 20টা গেল কোথায়? কথায় আছে না, বিষে বিষক্ষয়, এটা হয়েছে সেই রকম। মানে রেজন ভাইকে সাপে সবল দিয়েছে, তার রক্তের মধ্যে সাপের বিষ ঢুকে গেছে, আর ডাক্তার প্রতিষেধক হিসেবে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিয়েছে। এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশন কি দিয়ে তৈরি হয় জানেন তো? সাপের বিষ থেকে। তাহলে মানেটা কি দাঁড়ালো? বিষে বিষক্ষয়। বাহ, দারুণ তো। আরেকটা মজার কথা কি জানেন? সাপের বিষ কিন্তু 2 ধরনের হয়। কিরকম? একটা নিউরোটক্সিক, আরেকটা হচ্ছে হেমোটক্সিক। এই নিউরোটক্সিকটা হচ্ছে এর বিষয়টি খুবই প্রবল, মানে এই ধরনের রোগীকে সাধারণত বাঁচানো যায় না, দ্রুত নার্ভকে ইনঅ্যাক্টিভ করে ফেলে। থ্যাঙ্কস গড যে ভাইয়াকে হেমোটক্সিক প্রজাতির সাপ ছবল দিয়েছে। এখন কেমন লাগছে ভাইয়া? শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে রে। মোটেও না, তোমার শরীর একদম ঠিক আছে। এটা তোমার মনের ধারণা, ভুল ধারণা। না রে, এখনো ফুললি কিওর হয়নি আমি। এসব আজে বাজে চিন্তা করবে না তো ভাইয়া। নাও, দুধটুকু খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। বলিস কি রে, দুধ খাবো মানে? এই শরীরে দুধ খাওয়া যাবে না। কেন দুধ খাওয়া যাবে না কেন? জানিস না সাপে কাটা রোগীর দুধ খেতে নেই? এটা কেমন ধরনের কথা বললে? বিষধর সাপের প্রিয় খাবার হলো দুধ। আমার শরীর থেকে এখনো বিষ ফুললি কিওর হয়নি, সো এই কারণে দুধ খাওয়া যাবে না। ভাইয়া, কি সব অশিক্ষিত গেও মূর্খদের মতো কথা বলছো? এটা পুরোটাই একটা কুসংস্কার বা কারো মন করা গুজবও হতে পারে। তুমি আধুনিক মানুষ হয়ে এইসব কথা বিশ্বাস করো কি করে? আসলে আর কি বোন জানিস, মন ভেঙে গেলে সব কিছুতেই ভয় লাগে। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, তোমার কিচ্ছু হবে না। ঠিক আছে, যা তুই ভিতরে যা। অনুভব ভাই, আপনি তো জানেন কি করে? আপনি সামনে গবেষণা করেন নাকি? তাই মনে হয়। তা না হলে এত ডিটেলস জানেন কি করে? আসলে হয়েছে কি, আপনি আসার আগে ডক্টর গোলাম মোস্তফার সাথে এই সাপ বিষয়ে আমার বিস্তর আলোচনা হয়েছে, সেখান থেকেই জানতে পারলাম। ও তাই বলুন। সাপ নিয়ে ডাক্তার সাহেব কিন্তু অনেক জ্ঞান রাখেন। একটা অদ্ভুত কথা আমাকে বললেন। কিরকম? আমাদের দেশে সাপের ছোবলে যেসব রোগী মারা যায় তাদের অধিকাংশই কিন্তু সাপের বিষক্রিয়া মারা যায় না, মারা যায় ভয়ে, নার্ভ ফেল করে। তাই নাকি? এ তো জানতাম না তো। আমরা কিন্তু অযথাই সাপকে ভয় পাই। আমাদের দেশে কিন্তু খুব বেশি প্রজাতির বিষধর সাপ নেই, হাতে গোনা কয়েকটা, যেমন গোখরা, কেউটে, শঙ্খিনী, শঙ্খচূড়। এদের মধ্যে শঙ্খচূড় আকারেও বড়, বিষ অনেক তীব্র। এই শঙ্খচূড়কে আমরা বলি কিং কোবরা। চা বাগানে কিন্তু এই প্রজাতির সাপের বিচরণই বেশি। বলেন কি? কি ভয় পেলেন? সাবধান, এই ধরনের সাপ ছবল দিলে কিন্তু
বাঁচার কোনো আশা নেই। চলুন। ভাইয়া, ছোট ভাইয়ের কোনো বড় ধরনের ঝামেলা হবে না তো? সেটা তো আগাম কিছু বলা যায় না রে। আইন আদালতের বিষয়টা খুব জটিল। যতই জটিল হোক, তাই বলে একজন নিরপরাধীকে আইন এভাবে ঝামেলায় ফেলতে পারে না। আইন আদালতের তো কোনো দোষ নেই।